খেয়াল করো, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, যেটা বলছিলাম, যেহেতু আমাদের বঙ্কিম নিয়ে পড়া শেষ, তাহলে বঙ্কিম থেকে আমরা কি কি দেখলাম? ওনার উপন্যাস কয়টা ছিল? উপন্যাস ছিল 14টা। কিভাবে মনে রাখতে বলছি? রাশিয়ান, কবিরাই, কদম দেবীর, চন্দ্রযুগ। চন্দ্রযুগ, যুগ মানে যুগলাঙ্গরীয়, ঠিক আছে? তো বঙ্কিম থেকে কি কি মনে রাখতে বলছি? বঙ্কিমের প্রথম কাব্য কি নাম ছিল? প্রথম কাব্য ললিতা তথা মানস। আর প্রথম উপন্যাস ছিল বাংলায় ছিল না ইংরেজিতে ছিল? বলো, প্রথম উপন্যাস কি বাংলায় ছিল না ইংরেজিতে ছিল? প্রথম উপন্যাসটা তোমার ইংরেজিতে ছিল। হ্যাঁ, প্রথম উপন্যাসটা ছিল তোমার ইংরেজিতে, রাজমোহনস ওয়াইফ। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড, রাজমোহনস ওয়াইফ। তারপর হচ্ছে আমরা প্রথম সার্থক উপন্যাস পাচ্ছি কোনটা? দুর্গেশ নন্দিনী। তারপর হচ্ছে তোমার রোমান্টিক উপন্যাস কোনটা পাচ্ছি? কপালকুণ্ডলা। শ্রেষ্ঠ উপন্যাস কৃষ্ণকান্তের উইল। ভেরি গুড, ওকে। আমরা চলে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত। তো ওনার নাম মাইকেল আবার দত্ত কেন? দুটো টাইটেল দেখতে পাচ্ছি এখানে আমরা, তাই না? একটা হচ্ছে সাধারণত হিন্দু ধর্মদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যারা সনাতন ধর্মের, দত্ত। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকেল। খ্রিস্টান হয়েছেন বলে। ভেরি গুড। নেক্সট আসো, মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 সালে, আর হচ্ছে মৃত্যু 1873 সালে। তো উনি মূলত সাহিত্য সাধনা করেছেন, বাংলা সাহিত্য 1860 থেকে 1866 সালের মধ্যে। আমরা ওনার যত উল্লেখযোগ্য কাব্য, তারপর হচ্ছে তোমার কি বলে মহাকাব্য বা যা কিছু আছে, আমরা সবকিছুই আমরা কোথায় পাচ্ছি? এই 6 বছরের মধ্যে পাচ্ছি। এবং বলা হয়ে থাকে উনি 6 বছর মাত্র সাহিত্য সাধনা করে, মানে বাংলা সাহিত্যকে কত বছর, 600 বা 6000 বছর কি করেছেন? এগিয়ে দিয়েছেন। ঠিক আছে। তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 সালে, মাত্র কত বছর বয়সে? 19 বছর বয়সে। একজন 19 বছর বয়সে কি হয়েছিল, কি পেয়েছিল? 19 বছর বয়সে আমরা দেখতে পেয়েছি বিদ্যাসাগর উপাধি পেয়েছিল। আর উনি যেটা করেছেন সেটা হচ্ছে নিজের ধর্মটাই ত্যাগ করে ফেলেছেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এই বিদ্রোহী বলতে আমরা কাজী নজরুল ইসলাম যিনি, ওনাকে বুঝাচ্ছি না, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কেন বলা হচ্ছে? উনি সবকিছুই ভেঙেছিলেন। এই যে আমরা পড়ি, হ্যাঁ, প্রতিটা লাইন মিলিয়ে মিলিয়ে আমরা কবিতা পড়তাম, সেই জিনিসটা উনি প্রথম ভেঙে উনি কোন ছন্দ প্রবর্তন করেন? অমিত্রাক্ষর ছন্দ। কাব্য সাহিত্যে আধুনিকতার জনককে? মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেটের প্রবর্তক। শুধু তাই না, আমরা আরো অনেক কিছু পাবো। তার রচিত প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, 1849 সালে প্রকাশিত হয়েছে। অমিত্রাক্ষর ছন্দে প্রথম প্রয়োগ করেন কোথায়? পদ্মাবতী নাটকে। অ্যাপোলো ডিস্কো অবলম্বনে লিখেছেন। আর সফল প্রয়োগ ঘটান হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে। খেয়াল করো, তাহলে যদি আসে যে প্রথম প্রয়োগ কোথায় করেন? পদ্মাবতী নাটক। সফল প্রয়োগ কোথায় ঘটান? তিলোত্তমা সম্ভব কাব্য। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত প্রথম সার্থক মহাকাব্য কিসের? বাংলা সাহিত্যের। এবং বাংলা সাহিত্যের একটা একটা মাত্র তোমার কি আছে? সার্থক মহাকাব্য আছে। বাকি আরো যেগুলো আছে এগুলো একটাও কি নয়, কোনোটাই সার্থক মহাকাব্য নয়। তাহলে তোমরা যদি মহাকাব্যের প্রসঙ্গ আসে, সবার আগে একটা একটা মহাকাব্য আসবে, সেটা হচ্ছে কি?
মেঘনাদ বধ কাব্য। বাকি যেগুলো আছে যেমন ধরো হেমচন্দ্রের বৃত্র সংহার, নবীন চন্দ্রের রৈবতক কুরুক্ষেত্র প্রবাস, কিংবা ধরো কাইকোবাদের কি বলে মহাশ্মশান, তারপরে সৈয়দ ইসমাইল আহমেদ সিরাজির স্পেন বিজয়, এরকম আরো অনেকগুলো আছে, কিন্তু সেগুলো একটাও কি নয়, কোনোটাই সার্থক নয়। তাহলে বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্য তোমার সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটা প্রকাশিত হয়েছে 1861 সালে। আর এই কাব্যের স্বর্গসংখ্যা হচ্ছে তোমার 9টি। এটার কাহিনী থেকে নেওয়া হয়েছে তোমার রামায়ণের থেকে। এখানে মেঘনাদ হচ্ছে তোমার রাবণের ছেলে, ঠিক আছে। নেক্সট আসো, বাংলা সাহিত্যের প্রথম সনেট হচ্ছে তোমার বঙ্গভাষা, কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, খেয়াল করো, শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, কত কিছু পাচ্ছি দেখো, প্রথম পত্রকাব্য কি বলতো? বীরাঙ্গনা, 1862 সালে। এটা মেবি 34-এ আসছিল, 34 BCS এ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, খেয়াল করো, একটু আগে আমরা সার্থক নাটক পড়েছি, কোনটা বলতো? সার্থক নাটক কোনটা পড়েছি? স্বর্গ মানে অনুচ্ছেদ, মানে হচ্ছে কয় কয় ভাগে ভাগ করা। সার্থক নাটক কোনটা পড়েছি? শর্মিষ্ঠা, ঠিক আছে। খেয়াল করো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন। সার্থক নাটক শর্মিষ্ঠা, কিন্তু সার্থক ট্র্যাজেডি কোনটা? কৃষ্ণকুমারী। সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। তার রচিত সর্বশেষ ট্র্যাজেডি হচ্ছে মায়াকানন। আর দুটো প্রহসন আছে, একে কি বলে সভ্যতা এবং গুরু শালিকের ঘাড়েরও। তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এটা নিয়ে আমরা বিস্তারিত কোথায় পড়বো? দীনবন্ধু মিত্রের কাছে গেলে পড়বো, 1861 সালে। এখন আসো মহাকাব্য হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্য, 1861 সালে প্রকাশিত হয়েছে। প্রধান চরিত্র এখানে অনেকেই আছে, তোমার রাবণ, রাম, তারপরে সীতা, তারপর রাবণের ছেলে যারা আছে, মেঘনাদ। কাহিনী নেওয়া হয়েছে কোত্থেকে? রামায়ণ থেকে। নাটক কি কি দেখো, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, হেক্টর বধ, মায়াকানন। তাহলে আমরা শর্মিষ্ঠার ক্ষেত্রে কোন তথ্যটা পেয়েছি বলো? শর্মিষ্ঠার ক্ষেত্রে কোন তথ্যটা পেয়েছি? সার্থক নাটক, ভেরি গুড। পদ্মাবতীর ক্ষেত্রে কি তথ্য পেয়েছি বলো? পদ্মাবতীতে কি পেয়েছি বলো? কমেডি, ভেরি গুড। সার্থক সার্থক কমেডি, খেয়াল করো। আরেকটা কি তথ্য পেয়েছিলাম বলো তো পদ্মাবতীর? হ্যাঁ, এই যে মনে আছে, না সনেটা। পদ্মাবতীতে উনি কি করেছিলেন? অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটিয়েছিলেন। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু অনেক কিছু চলে আসবে। কৃষ্ণকুমারী কেমন নাটক? সার্থক ট্র্যাজেডি, ভেরি গুড। সার্থক ট্র্যাজেডি, থ্যাংক ইউ। নেক্সট আসো, হেক্টর বধ, তারপর হচ্ছে তোমার মায়াকানন। তো এগুলো থেকে দেখা যায় প্রশ্ন একটু কম আসে। আর তোমার হচ্ছে প্রহসন। প্রহসন হচ্ছে তোমার ধরো, প্রহসন মানে হচ্ছে এটা হচ্ছে তোমার নাটকের চাইতে ছোট, এবং এখানে মূলত হাস্য ব্যঙ্গ বিদ্রুপ থাকে। মূলত তোমার সমাজে যদি দেখা যায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকে বা ধরো খুব এলোমেলো অবস্থা, তো তখন সেটাকে তোমার ব্যঙ্গ করে তোমার প্রহসন অর্থাৎ এই প্রহসন গুলো লিখে, হ্যাঁ, সেখানে তোমার কিছুটা বলা যায় যে হালকা চালের নাটক, ঠিক আছে। রিটেনে কাজে আসবে কিনা, রিটেনের জন্য আরো বিস্তারিত করতে হবে। আচ্ছা, হেক্টর বধের কথা একজন জিজ্ঞেস করেছে। হেক্টর বধ হচ্ছে একটা অসমাপ্ত গদ্য কাব্য।
এটা হচ্ছে তোমার ইলিয়াডের যে মহাকাব্য আছে, ইলিয়াড হোমারের যে ইলিয়াড মহাকাব্য আছে সেখান থেকে কিছুটা কাহিনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছিল, ঠিক আছে? হেক্টর বধ, হেক্টর তো চেনো তাই না? ইলিয়াড অডিসি পড়েছো কেউ? সাল তো ধরো সবগুলো এখন তোমার মনে রাখা তো সম্ভব না, সেক্ষেত্রে ধরো তুমি ইয়াটা মনে রাখতে পারো, কি বলে এটা, মেঘনাদ বধ কাব্যের সালটা মনে রাখতে পারো। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তোমরা অনেকেই ইংরেজিতে আছো না? আমি অবশ্য লম্বাগুলো পড়ি নাই, সংক্ষেপে পড়ে নিছিলাম অনেক আগে। তারপর আসো কাব্যগ্রন্থ দেখো, কাব্য কি কি: দ্য ক্যাপটিভ লেডি, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী, কবিতাবলী। এখন আসো, যদি বলা হয়ে থাকে, আচ্ছা একজন একটু আগে প্রশ্ন করেছে, এগুলো হচ্ছে তোমার ইতালীয় কবি পেত্রাকের অনুসরণে উনি লিখেছেন, ইতালীয় কবি পেত্রাকের অনুসরণ। এই সনেট গুলো হচ্ছে তোমার ইতালীয় কবি পেত্রাকের অনুসরণে লেখা হয়েছে। এখন আসো, যদি বলা হয়ে থাকে যে বাংলা ভাষার প্রথম সনেট কাব্য কোনটা, তাহলে কোনটা আসবে বলো? যদি কাব্যের কথা আসে, যদি কাব্যের কথা আসে তাহলে কি হবে? কাব্য আর কবিতাতে কি পার্থক্য বলো তো? কাব্য আর কবিতার পার্থক্য, কাব্য গ্রন্থ বলি নাই আর কি, ওই দিন বলছি না কাব্য গ্রন্থ বললে সেখানে কি হয়ে যাচ্ছে বলো তো? কাব্য গ্রন্থ বললে ওখানে কি দোষ? ব্যাকরণে পড়াইছি না, বাহুল্য দোষ। হ্যাঁ, কাব্য আবার গ্রন্থ বলার দরকার নাই। তাহলে যদি কবিতা আসে কি হবে, আর যদি তোমার কাব্য আসে তখন কি হবে বলো? হ্যাঁ, কাব্য হলে অনেকগুলো কবিতা একসাথে, তাহলে কাব্য হলে কোনটা আসবে? হুম, কাব্য হলে বঙ্গভাষা। এখানে কি আছে? তিলোত্তমা কেন হবে? সনেটের কথা বলছি আমি। কবিতা আসলে কোনটা হবে, কাব্য আসলে কোনটা হবে? কাব্য আসলে হবে কোনটা? কাব্যগ্রন্থ লেখা আছে জানি আমি। হ্যাঁ, এতক্ষণে বুঝছো, যদি তোমার কাব্য আসে সেক্ষেত্রে হচ্ছে তোমার চতুর্দশপদী, কবিতা বলি, ঠিক আছে? নেক্সট আসো, তাহলে প্রথম সার্থক কমেডি নাটকের নাম কি? প্রথম সার্থক কমেডি পদ্মাবতী, পুরাণ কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এটা। আর হচ্ছে এই কাব্যে প্রথম অমিত্রাক্ষ ছন্দের ব্যবহার করেন, এই তথ্যগুলো বারবার দিচ্ছি। প্রহসন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। প্রথম সার্থক সনেট কোনটা? চতুর্দশপদী কবিতা বলি, এখানে আছে কয়টা, 102টা সনেট। হেক্টর বধ, হেক্টর বধ হচ্ছে 1871 সালে হোমারের ইলিয়াডের প্রথম কয়েকটি স্বর্গের গদ্য রচিত অনুবাদ। মধুসূদনের অপ্রকাশিত নাটকের নাম হচ্ছে তোমার ইসলামী বিষয়ক নাটক, সেটা হচ্ছে সুলতানা রিজিয়া। আর হিন্দু বিষয়ক নাটক হচ্ছে সুভদ্রা হরণ। নাটক, নাটক আর নাটিকা, নাটক হচ্ছে তোমার যেটাতে 5 অঙ্ক, 5টা ভাগ থাকবে, আর নাটিকা হচ্ছে 5 অঙ্কের কম হলে সেটা, একটা অঙ্ক হলে একাঙ্কিকা। আর সমাজের অসঙ্গতি থাকলে সেটা হচ্ছে প্রহসন। আমরা দেখেছি ওনার কয়টা প্রহসন, 2টা প্রহসন। এখানে আর দরকার নাই। তাহলে আমরা সব মিলে কি কি বললাম? সব মিলে তাহলে কি কি বললাম বলো? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কে? সার্থক মহাকাব্য রচয়িতা। আবার টেনে দিচ্ছি, যারা বলছো যে আমি দ্রুত টানছি, দেখো সার্থক মহাকাব্য পাচ্ছি, খেয়াল করো, সার্থক মহাকাব্য, তারপর হচ্ছে সার্থক সনেট। সনেট যদি কবিতা আসে, যদি কবিতা আসে তাহলে কি হবে? বঙ্গভাষা। আর যদি কাব্যের নাম আসে সেক্ষেত্রে হবে চতুর্দশপদী, কবিতা বলি, ঠিক আছে? নেক্সট আসো, উনি কি করেছেন? অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক। তারপর সার্থক নাটক পাচ্ছি কি নাম? শর্মিষ্ঠা।
তারপর কি পাচ্ছি? সার্থক কমেডি। কি সার্থক কমেডি নাটক? পদ্মাবতী। তারপর সার্থক ট্র্যাজেডি? সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। ভেরি গুড, কৃষ্ণকুমারী। ঠিক আছে। আর মায়াকানন হচ্ছে ওনার সর্বশেষ বিয়োগান্তক নাটক। মীর মোশাররফ হোসেন। শোনো, যেই তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলোই কি পড়ে নিবা? এই তথ্যগুলো বিস্তারিত পড়ে নিবা। ঠিক আছে, চলে আসো মীর মোশাররফ হোসেনে। এতক্ষণ আমরা অনেক কিছুই পেয়েছি, সার্থক এটা সার্থক ওটা। এখনো আমরা কিছু জিনিস পাবো সার্থক, তবে এই ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যাদের আমরা পড়িয়েছি একজনও কি ছিলেন না? মুসলমান সাহিত্যিক ছিলেন না, তাই না? আমি খুব অল্প তথ্য দিচ্ছি, বেশি তথ্য দিই নাই। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে পেলাম একজন মুসলমান সাহিত্যিক, ওনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। মীর মোশাররফ হোসেন, ওনার জন্ম হচ্ছে 1847, মৃত্যু হচ্ছে 1911 কুষ্টিয়াতে। তো ওনার ছদ্মনাম কি বলতো? ওনার ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। কি নাম? গাজী মিয়া। উনি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। কি ছিলেন? সাংবাদিক ছিলেন, সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকার। খেয়াল করো, উনি এগুলোর কি ছিলেন? সাংবাদিক ছিলেন, সংবাদ প্রভাকর এবং গ্রাম বার্তা প্রকাশিকা। আর ওনার সম্পাদিত দুটো পত্রিকা হচ্ছে এগুলো, এই দুটোর হচ্ছে সাংবাদিক, আর এখানে হচ্ছে সম্পাদক আজিজন নেহার এবং হিতকরী। এই দুটো একটু কেন দরকার? কারণ পত্র পত্রিকা থেকেও কি আসে, আমাদের একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, নেক্সট আসো। উপন্যাস। রত্নবতী হচ্ছে তার প্রথম উপন্যাস। তো ওনার যেহেতু প্রথম উপন্যাস, তাহলে এটার সাথে আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। যদি প্রশ্নটা এভাবে আসে যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটা? রত্নবতী। বুঝা গেছে বিষয়টা? বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রিত উপন্যাস এবং এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ রচনা। এই উপন্যাসটা তিনটা ভাগে বিভক্ত: মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ পর্ব। আর এটা প্রধান চরিত্র হচ্ছে তোমার এজিদ। তারপর হচ্ছে গাজী মিয়ার বস্তানি, এটা হচ্ছে আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক রচনা। উদাসীন পথিকের মনের কথা, এটাও আত্মজীবনীমূলক উপন্যাস। নাটক খেয়াল করো, নাটকগুলো খেয়াল করো: বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাবনয়, টালা অভিনয়। তো এখানে বসন্ত কুমারীটা কেন একটু ইম্পর্টেন্ট দেখো তো। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। তাহলে মুসলিম সাহিত্যিক রচিত আমরা কি কি পেলাম দেখো তো। মুসলিম সাহিত্যিক রচিত আমরা প্রথম কি কি পেলাম? নাটক পেলাম, প্রথমে একটা উপন্যাস পেলাম। কি নাম উপন্যাসটার? উপন্যাসের নাম হচ্ছে রত্নবতী। আর নাটক কি পেলাম? নাটক পেলাম হচ্ছে বসন্ত কুমারী। বুঝা গেছে? তারপর উদাসীন পথিকের মনের কথা, এটা হচ্ছে ওনার আত্মজীবনীমূলক রচনা। আর বিষাদ সিন্ধু, এটা অলরেডি আমরা পড়েছি, এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ রচনা। তাহলে দেখো, যদি এভাবে আসে যে মীর মোশাররফের প্রথম উপন্যাস কোনটা? রত্নবতী। শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? বিষাদ সিন্ধু। প্রথম নাটক কোনটা? বসন্ত কুমারী। ঠিক এই প্রশ্নগুলোকে জাস্ট একটু ভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। কিরকম? সেখানে জাস্ট মুসলিম সাহিত্যিক কথাটা উল্লেখ করে দিতে পারে। বুঝা গেছে বিষয়টা?
নেক্সট আসো জমিদার দর্পণ, এটার মধ্যে তোমার নীল দর্পণ নাটকের সাথে মিল আছে। প্রহসন দেখো, এর উপায় কি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এগুলো তেমন আসতে দেখা যায়নি, তারপরও আসতে পারে। ঠিক আছে, যেহেতু সব সময় মাইকেলের প্রহসন গুলো আসতো, তারপর হচ্ছে তোমার আসতো দীনবন্ধু, হ্যাঁ নবীন তপস্বিনী, লীলাবতী, এগুলো নিয়ে আসতো। তো এখন একটু ওনারটা মনে রাখবা। এর উপায় কি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ। গানের সংকলন হচ্ছে সঙ্গীত লহরী। প্রবন্ধ, এটা একটু মনে রাখবা। প্রবন্ধটা হচ্ছে গোজীবন। কি নাম? গোজীবন। এই গোজীবনের জন্য যেটা একটু প্রবলেম হয়, এই রচনার জন্য ওনাকে মামলায় জড়িয়ে পড়তে হয়, এজন্য মনে রাখবা। কিসের জন্য? গোজীবন। উনি বলতে চাইছিল যে হিন্দু মুসলমান যেহেতু একসাথে থাকে, এবং হিন্দুরা যেহেতু তোমার গরু খাওয়াটা পছন্দ করে না, সেহেতু মুসলিমরা কি গরু না খাইলেই তো হয়, বা না জবাই করলেই তো হয়, এই ধরনের বিষয় বলেছিলেন। প্রহসন কোনগুলা? ধরো আমাদের সমাজে এখন অনেক বেশি, ধরো হিজিবিজি অবস্থা কিনা, এই মারামারি খুনাখুনি ঝামেলা এই সেই, হ্যাঁ, এখন কেউ যদি নাটক লেখে এগুলা নিয়ে ব্যঙ্গ রসাত্মক করে যদি নাটক লিখে, খুব হালকা ধরনের, সেটাই হচ্ছে তোমার প্রহসন। হ্যাঁ, ব্যঙ্গাত্মক নাটকগুলোই হচ্ছে তোমার প্রহসন। যেমন ধরো আগের দিনে কি হতো, ধরো বয়স্ক বয়স্ক লোক, এরা কি করতো, ছোট ছোট কতগুলো মেয়েকে কি করতো, বিয়ে করতো। অল্প বয়সী, 9 বছর বয়সী, 10 বছর বয়সী। আবার এই বৃদ্ধ লোকগুলোর এক একজনের কয়েকটা করে বউ ছিল। হ্যাঁ, কয়েকটা করে বউ থাকতো। এটা একটা বিষয়। আবার হঠাৎ করে দেখা গেল যে ইয়ং বেঙ্গল সহ আরো যারা ছিল, হঠাৎ করে ওরা বেশি মদ্যপান শুরু করলো। হ্যাঁ, তো এরকম এদের নিয়ে কি করলো, ব্যঙ্গ রসাত্মক যে নাটকগুলো, ওগুলোই হচ্ছে তোমার কি বলে, প্রহসন। আত্মজীবনী দেখো, আমার জীবনী, এটা 12 খণ্ড। তারপর হচ্ছে কুলসুম জীবনী, এটা মূলত তার দ্বিতীয় স্ত্রী কুলসুমকে কেন্দ্র করে লিখেন। এখন দ্বিতীয় স্ত্রী দেখে আবার কেউ খুশি হয়ে যায় না, ঠিক আছে। তারপর এর উপায় কি, মীর মোশাররফ হোসেনের প্রথম প্রহসন, এছাড়া বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। তাহলে মুসলিম সাহিত্যিক রচিত আমরা প্রথম কি কি পেলাম, উপন্যাস পেলাম, নাটক পেলাম, প্রহসন পেলাম। এবং সবগুলোর মালিক কে? সবগুলোর মালিক কে? সবগুলোর মালিক হচ্ছে মীর মোশাররফ হোসেন। ঘুমাই গেছো কে কে, বলো। আজকে কারো পোলা টোলার নাম রাখা হয়নি, তাই না? জেগে আছো? ফাঁকে ফাঁকে খাও না তোমরা? তবে ফাঁকে ফাঁকে খাও বা না খাও, ফাঁকে ফাঁকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো চলে, আমি একদম শিওর। ঠিক না? তোমাদের মজা, তোমরা চুপচাপ বসে থাকো, খাইতে পারো, আমি তো খাইতে পারি না, আমার অনেক ক্ষুধা লাগছে। আবার এত টাইট শিডিউল, মানে টেনে না দিয়েও পারা যায় না যে আস্তে আস্তে নিব। আমি এবার ভাবছিলাম মানে 43-তে অনেক তাড়াহুড়া করে নিতে হয়েছিল, তারপর ক্রাশ প্যাচ ছিল, অনেক দ্রুত নিতে হয়েছিল। তো আমি এবার ভাবছিলাম যে আস্তে আস্তে নিব একদম। এবার দেখি যে ওরে বাবা, আরো খারাপ অবস্থা। 44-এ আরো খারাপ অবস্থা, আরো দ্রুত নিতে হচ্ছে। বিশেষ করে ধরো এই বিষয়গুলো, যেমন আমি খালি বলতেছি উপন্যাস, এটা নাটক, এটা প্রহসন, দেখা যেত একটু একটু করে গল্প বললে আরো বেশি মনে থাকতো। কিন্তু গল্প করতে গেলে মোটামুটি তোমার একদম প্রথমে যাকে পড়াচ্ছিলাম, তোমার বঙ্কিমচন্দ্র বা ঈশ্বরচন্দ্রতেই শেষ হয়ে যেত ক্লাস। আর জীবন আজ ঘুমাই গেছে। না, আরিফিন ভাই আরেকটা কথা বলে, আরিফিন ভাই বলে যে তোমরা যারা তোমাদের ইয়াটা বেশি, মানে বাইরে চলে যেতে পারবা, তারা দেশে থাকার দরকার নেই, আর যদি দেশে থাকতেই হয় তাহলে বিসিএস দিয়ে থাকো, এটা বলে।
আহারে জীবন আহমেদ ভাই গজীবন তাহলে গজীবন কি ছিল বলো তো? উপন্যাস ছিল নাকি নাটক ছিল? গজীবন প্রবন্ধ ছিল, ভেরি গুড। হ্যাঁ, প্রবন্ধ ছিল। ওনার কাব্যর নাম ছিল কি বলো তো? কাব্যর নাম দেখি কারো মনে আছে কিনা। হ্যাঁ, ওর 11 জনের দুইটা হবে তো। কাব্যর নাম নাকি রত্নবতী? আহারে খোদা। নেক্সট আসো, অন্যান্য প্রহসন। ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, তারপরে এই কি, এর উপায় কি। কাব্যগ্রন্থ দেখো, মুসলিম বীরত্ব, গোড়ায় ব্রিজ বা গৌরী সেতু। আর উক্তি হচ্ছে, মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে। উক্তি পংক্তি থেকে আমাদের কি আসে? প্রশ্ন আসে। তাহলে কি কি পড়লাম বলো তো? এই যে এখন গল্প করতেছি না, বলো কি কি পড়লাম। প্রথমত যেটা পড়েছি সেটা হচ্ছে, কাকে নিয়ে পড়লাম? মীর মশাররফ হোসেন। তো মীর মশাররফ না, নাম কি? মীর মশাররফ হোসেন। এবং এটা আমার সবসময় মনে থাকে, মীর মশাররফ হোসেন। কেন? কারণ আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাই তখন আসছিল যে নিচের কোন নামটি শুদ্ধ। তো সেখানে বিভিন্ন ভাবে লেখা ছিল, যেমন ধরো মোশাররফ হোসেন, হ্যাঁ, তারপর মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, এভাবে। আসলে নামটা কি? নামটা হচ্ছে মশাররফ, মশাররফ। তো এটা আমার সবসময় মনে পড়ে, এভাবে আসছিল। তো দেখো, মীর মশাররফ হোসেন মূলত ম দিয়ে, মৌকান্না। তো মীর মশাররফ হোসেন, ওনার জন্ম হচ্ছে 1847 সালে কুষ্টিয়াতে। ওনার ছদ্মনাম হচ্ছে কি? ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। তো একজন আমাকে জিজ্ঞেস করছে, আমি প্রশ্নটার উত্তর দেই নাই, কি জানো বস্তানি অর্থ কি? আসলে বস্তানি অর্থ কি আমি জানি না, বুঝছো? তোমরা একটু দেখে নিও। বস্তানি আমার মাথায় কোনদিন আসে নাই, আসলে বস্তানি অর্থ কি। তো দেখো, ওনার নাম হচ্ছে, ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। তো ওনার থেকে আমরা উল্লেখযোগ্য যেটা যেটা পাই সেটা হচ্ছে, উনি প্রায় বিভিন্ন ধারার প্রায় কয়টা 37টার মতো গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলোর মধ্যে আমরা উপন্যাস পাচ্ছি, ইম্পর্টেন্ট দুটো উপন্যাস, একটা হচ্ছে রত্নবতী আর একটা হচ্ছে বিষাদ সিন্ধু। এর মধ্যে বিষাদ সিন্ধুটা মোটামুটি পড়ে নাই এরকম মানুষ খুব কম। হ্যাঁ, বিষাদ সিন্ধু মোটামুটি অনেকেই পড়েছেন এবং এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। তো যদি আসে যে বিষাদ সিন্ধু কেমন উপন্যাস, তোমরা অবশ্যই বলবা এটা হচ্ছে ইতিহাস আশ্রিত। ঠিক আছে, ইতিহাস আশ্রিত উপন্যাস। এবং এটার তোমার মূল বিষয়টা ছিল মূলত কাকে নিয়ে? হুম, কারবালা নিয়ে। এবং আমরা এখানে কয়টা পর্ব পাচ্ছি? 3টা পর্ব পাচ্ছি। মহররম পর্ব পাচ্ছি, উদ্ধার পর্ব পাচ্ছি, এরপর হচ্ছে আমরা এজিদ পর্ব পাচ্ছি। ঠিক আছে, 3টা পর্ব পাচ্ছি, এটা মনে রাখবা। আর যদি বলা হয় যে মুসলিম ঔপন্যাসিক রচিত প্রথম উপন্যাস কোনটা, সেক্ষেত্রে বিষাদ সিন্ধু আসবে না, সেক্ষেত্রে আমাদের কোনটার নাম আসবে? রত্নবতীর নাম আসবে। ঠিক আছে। আর নাটক কোনটার নাম আসবে? নাটক আসবে বসন্ত কুমারী। ভেরি গুড। নাটক আসবে বসন্ত কুমারী। আর ওনার একটা প্রবন্ধের নামই মনে রাখতে বলছি, বেশি না, সেটা গরুর সাথে সম্পর্কিত, গোজীবন। এটার জন্য উনি মামলায় জড়িয়ে পড়েছিলেন। ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা, প্রহসন, এর উপায় কি, টালা অভিনয়, ভাই ভাই এই তো চাই, এই তো, এগুলো মনে রাখলেই হচ্ছে, আর কিছু লাগবে না। ও আচ্ছা, ওনার আত্মজীবনীমূলক রচনা যেটা, সেটা হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। ঠিক আছে, শেষ। মহাকবি কায়কোবাদ কেন মহাকবি বলা হচ্ছে? কেন মহাকবি বলা হচ্ছে বলো তো? কারণ হচ্ছে উনি কি লিখেছেন? আমাদের আজকে মহাকবি যিনি, উনি নাই না? আমাদের মহাকবি
কি জানো মহাকবি আহমেদ। আহমেদের কারেন্ট নাই, আমাকে মেসেজ দিচ্ছে যে ম্যাডাম আজকে ক্লাস করতে পারবো না। হ্যাঁ, আহমেদ ভাই নাই। প্রকৃত নাম কি বলো? কায়কোবাদের প্রকৃত নাম, এটা ওনার প্রকৃত নাম না। ওনার প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কোরেশি। প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কোরেশি, এবং উনি মূলত কবি। তো ওনাকে বলা হচ্ছে মহাকবি। এটার প্রধান কারণ হচ্ছে উনি কি লিখেছেন, মহাকাব্য লিখেছেন। যদিও ওনার মহাকাব্যটাকে বাংলা সাহিত্যে কি কি বলা হয় না, সার্থক মহাকাব্য বলা হচ্ছে না। সার্থক মহাকাব্য হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো তোমার ফুলফিল করতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো ওনার মহাকাব্যে নেই। তো তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা। আমরা প্রথম সনেট রচয়িতা, প্রথম বাংলা সনেট রচয়িতা কাকে পেয়েছি? কাকে পেয়েছি? মাইকেলকে পেয়েছি। আর যদি মুসলিম আসে, সেক্ষেত্রে কার নাম আসবে? সেক্ষেত্রে কায়কোবাদের নাম আসবে। তাহলে আমরা মুসলিম কি কি পেয়ে গেলাম? আমরা মুসলিম উপন্যাস পেয়ে গেলাম, নাটক পেয়ে গেলাম, আরেকটা কি পেয়েছিলাম, প্রহসন পেয়েছিলাম, এবং অবশেষে মুসলিম প্রথম সনেট রচয়িতাকেও আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কায়কোবাদ। এবং আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। মহাকাব্য মহাশ্মশান পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত। 60টা স্বর্গ আছে, 870 পৃষ্ঠা আছে। আর রক্তাক্ত প্রান্তর এটি অবলম্বনে রচিত। রক্তাক্ত প্রান্তর কে লিখেছেন? মনির চৌধুরী। হ্যাঁ, তো এইটা অবশ্যই মনে রাখবা। রক্তাক্ত প্রান্তরের মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। তো এই পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথ কিসের নাম? মানে একটা পথ যেটাতে পানি আছে, বর্ষায় ডুবে গেছে। হ্যাঁ, পানিপথ একটা জায়গার নাম। তাহলে মহাশ্মশানের কাহিনী কি? মহাশ্মশানের কাহিনী হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। আবার এটার কাহিনী অবলম্বনে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর, লিখেছেন মনির চৌধুরী। ওনার কাব্য দেখো, ওনার কাব্যগুলো কি কি, এদের তথ্য কিন্তু কম, ঠিক আছে। বিরহ বিলাপ এটি তার প্রথম কাব্য, এবং মাত্র 13 বছর বয়সে এটা প্রকাশিত হয়। অশ্রুমালা হচ্ছে গীতিকাব্য। শিব মন্দির বা জীবন্ত সমাধি হচ্ছে ওনার কাব্য। অমিয় ধারা এটা অনেক সময় আসে। 1923 সালে প্রকাশিত হয়েছে। সাল মনে রাখার দরকার নাই এগুলার। এখানে শুধু যে সালটা মনে রাখবা সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে মহাকাব্যের সালটা, মহাশ্মশানের। 1904 সালে, কত সালে? 1904 সালে প্রকাশিত হয়েছে। এটা মনে রাখবা। কেন? কারণ তোমার যেহেতু সাল সম্পর্কিত আসে না, যদি আসেও এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এটা মনে রাখতে পারো। নেক্সট আসো, এগুলো পড়া হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব বেশি কিছু পাচ্ছি না। আমার কথাটা বুঝছো? আমরা খুব বেশি কিছু পাচ্ছি না। আমরা তাহলে কি কি পাচ্ছি? কায়কোবাদের কায়কোবাদের মূল নামটা পাচ্ছি। মূল নাম হচ্ছে কাজেমাল কোরেশি। বাঙালি মুসলমান কবিদের মধ্যে উনি প্রথম কি করেছেন? উনি প্রথম সনেট রচয়িতা। দ্বিতীয় হচ্ছে উনি প্রথম মহাকাব্য রচয়িতা মুসলমান কবিদের মধ্যে। তারপর হচ্ছে উনি প্রথম মুসলিম কবি। এই কয়েকটা মনে রাখবা। আর ওনার মহাকাব্য হচ্ছে মহাশ্মশান, আর প্রথম কাব্য হচ্ছে বিরহ বিলাপ। ঠিক আছে, এই অল্প কয়েকটা তথ্য। জসিমউদ্দিন থেকে প্রশ্ন থাকে। তোমার বিসিএস এ না থাকলেও অন্য পরীক্ষাগুলোতে অবশ্যই থাকে, বিসিএস এও থাকে। তবে ওনার থেকে প্রশ্ন আসতে ভালো, এগুলো মোটামুটি সবাই পারে, কমন আসে। জসিমউদ্দিন বানানটা খেয়াল করো। জসিমউদ্দিন যদি কোনোভাবে এভাবে লেখা থাকে তবে সেটা ভুল, বা ধরো এভাবে লেখা থাকলে সেটাও ভুল। যেভাবে লেখা আছে ঠিক এভাবেই লিখতে হবে। জসিমউদ্দিন জসিমউদ্দিনের জন্ম 1903 সালে, আর মৃত্যু হচ্ছে 1976 সালে। 1976 সালে আরেকজন কে মারা যান? হ্যাঁ, ছুটি দিয়ে দিব একটু পরে। নজরুল, কাজী নজরুল মারা গেছেন। আচ্ছা, কাজী নজরুলের পড়াশোনা যেহেতু একটু বেশি, তাহলে আমি নজরুল কালকে পড়াই, তাই না?
নজরুল, রবীন্দ্রনাথ, এগুলো আগামীকাল প্রথমেই শুরু করি। তো প্রথমে শুরু করলে এদেরকে একটু মাথায় থাকবে, আমার এটাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আর বাকি যে 9 জন আছে, সেই 9 জনের মধ্যে গুরুত্বপূর্ণ যারা, কে কে? ঈশ্বর, মাইকেল, বঙ্কিম, তারপর হচ্ছে ঈশ্বর, মাইকেল, বঙ্কিম, এদের কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি, এবং এদের তথ্যই কি একটু বেশি, ঠিক আছে? বাকিদের তথ্য কিন্তু কম। না, যে কাজী নজরুল আর ইয়া থাকবে না, রবীন্দ্রনাথ থাকবে না, বাকি 9 জন থেকে প্রশ্ন দিব। তাহলে জসিমউদ্দিন দেখো, ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। উপন্যাস আসে, উপন্যাস বোবা কাহিনী, এটা আসে অনেক সময়। কেন আসে? যেহেতু উনি কবি হিসেবেই সর্বাধিক পরিচিত, সেক্ষেত্রে ওনার উপন্যাসটা তোমার আসে। আর এটা হচ্ছে তোমার ফরিদপুরের একটা বিশেষ অঞ্চলের জীবনচিত্র, এই উপন্যাসের উপজীব্য, একটু মনে রাখবা। গল্প কি কি দেখো, বাঙালির হাসির গল্প, এটা কেন মনে রাখবা? কারণ এই গল্পটা তোমার ইউনেস্কোর উদ্যোগে ফোক টেলস অফ বাংলাদেশ নামে অনুদিত হয়েছে। কোনটা? এটা। এবং এটা এখনো আসে নাই কোনো প্রশ্নে, এজন্য এটা মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, ওনার মেয়েকে নিয়ে আমরা একটা তথ্য পড়েছিলাম প্রাচীন যুগে, কি বলতো, মনে আছে? মেয়ের নাম কি? হুম, হাসনা মওদুদ, তাই না? হাসনা মওদুদ মনে আছে তোমাদের? তাহলে বাঙালির হাসির গল্প, এটা মনে রাখবা, কারণ হচ্ছে এটা তোমার ইউনেস্কো থেকে অনুদিত হয়েছে। কাব্য দেখো, রাখালি। রাখালি হচ্ছে ওনার প্রথম কাব্য। রাখালি প্রথম কাব্য 1927 সালে প্রকাশিত হয়েছে। আর নকশি কাঁথার মাঠ ওনার হচ্ছে শ্রেষ্ঠ রচনা। এটার তোমার চরিত্রগুলো হচ্ছে রূপাই এবং সাজু, খুবই দুঃখজনক একটু। তো এটা হচ্ছে তোমার ফিল্ড অফ দি এমব্রয়ডারি কুইল্ট নামে অনুবাদ করেন কে? E.M. মিলফোর্ড। এই প্রশ্নটা আসে। আচ্ছা, এখানে স্লাইডে নাই, আমি একটু লিখে দিচ্ছি। E.M. মিলফোর্ড, ঠিক আছে? এটা অনুবাদ করেছেন কোনটা? নকশি কাঁথার মাঠ। তাহলে প্রথম কাব্য, শ্রেষ্ঠ কাব্য। প্রথম কাব্য রাখালি, শ্রেষ্ঠ কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ। উপন্যাস কি বলেছিলাম? বড় একটা নাম, এটা দেখে নিও, ফিল্ড অফ দি এমব্রয়ডারি কুইল্ট। উপন্যাস কি পেয়েছিলাম? উপন্যাসের সাথে বোবা শব্দটা মনে রাখবা, বোবা কাহিনী, ঠিক আছে? তাহলে কাব্য দুটো পেলাম। কাব্য আরো আছে অনেক, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট। দেখো, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট, এটা দুটো চরিত্র অবশ্যই মনে রাখবা, সজন এবং দুলি। এবং এই কাব্যটাও তোমার ইউনেস্কোর উদ্যোগে জিপসি র্যাপ নামে অনুদিত হয়েছে। এটাও কোত্থেকে অনুদিত হয়েছে? ইউনেস্কো থেকে। তাহলে আমরা ইউনেস্কো থেকে দুটো জিনিসের অনুবাদ পেলাম, একটা হচ্ছে ওনার গল্প, গল্পটার নাম কি ছিল? বাঙালির হাসির গল্প। দ্বিতীয়টা হচ্ছে সজনবাদিয়ার ঘাট। তাহলে এগুলো যেহেতু কিছুটা নতুন তথ্য এবং এগুলো থেকে আসতে তেমন দেখা যায় নাই, এই প্রশ্নগুলো তোমরা একটু মনে রাখবা। তারপর আসো হাসু, মাটির কান্না, তারপর হচ্ছে এক পয়সার বাঁশি, সুচয়নী। একটু খেয়াল করো, মাঝে জননী কান্দায়, একটু খেয়াল করো সুচয়নী কেন মনে রাখবা? সঞ্চয়িতা, সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়নী। ধরো এক একজন অনেক অনেক কবিতা লিখছেন না? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, তারপর হচ্ছে তোমার জসিমউদ্দিন, লিখেছেন কিনা? লিখেছেন। তো ওনারা নিজেরাই ওনাদের কাছে যেগুলো ভালো লিখেছেন, ভালো লেগেছে, মানে শ্রেষ্ঠ কবিতা যেগুলো মনে হয়েছে যে এই কবিতাগুলো সবচেয়ে ভালো, সেই কবিতাগুলোকে একত্র করে একটা একটা কাব্য তৈরি করেছেন। সেই কাব্যগুলোর মধ্যে সঞ্চয়িতা হচ্ছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চিতা হচ্ছে
কাজী নজরুলের সুচয়নী হচ্ছে তোমার জসিমউদ্দিনের। এই প্রশ্নটা আসে, বুঝছো বিষয়টা? তাহলে মূলত সঞ্চয়িতা সুচয়নীতে নতুন কোন কবিতা না, মানে ওনারা এই যে কাব্যগুলোতে যে কবিতাগুলো আছে সেগুলো থেকে বেছে নিয়ে ওনারা কি করেছেন, এই কাব্যগুলোতে লিপিবদ্ধ করেছেন সেই কবিতাগুলো। কাহিনী কাব্য, কাহিনী বানানটা এখন এভাবে লিখা হয় না, যেহেতু এটা হিন্দি শব্দ মানে বিদেশি শব্দ, সেহেতু কাহিনীটা এখন কিভাবে লিখা হয়, দুটোই রসিকার দিয়ে। ঠিক আছে, নকশিকাঁথার মাঠ অলরেডি পড়ে ফেলেছি। নকশিকাঁথার মাঠের সাথে তাহলে আমরা কি মনে রাখবো বলেছি, এই তিনটা কাহিনী কাব্য, মানে হচ্ছে তোমার এখানে কি আছে, হ্যাঁ অনেকটা মিলাদ মানে কি, মানে কাহিনী আকারে আর কি, কাহিনী আকারে এই কাব্যগুলো তোমার রচিত হয়েছে। তো এখানে তোমার নকশিকাঁথার মাঠ, এটার সাথে আমরা কি মনে রাখবো, নকশিকাঁথার মাঠ হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্য। এম মিলফোর্ড এটা অনুবাদ করেছেন। সজন বাদিয়ার ঘাট ইউনেস্কো থেকে তোমার কি হয়েছে, অনুদিত হয়েছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাঝে জননী কান্দে। ঠিক আছে, নেক্সট আসো, নাটক পদ্মাপার বেদের মেয়ে মধুমালা। তাহলে দেখো, বোবা কাহিনী আর বেদের মেয়ে এক করবা না, এই নাটক থেকে প্রশ্ন আসে, নাটক থেকে প্রশ্ন আসে জসিমউদ্দিনের পদ্মাপার বেদের মেয়ে মধুমালা, নিচের কোনটি জসিমউদ্দিনের নাটক নয়, সাথে আরেকটা দিয়ে দিতে পারে, অথবা চারটা নামের মধ্যে ধরো শুধু বেদের মেয়ে থাকবে, যে নিচের কোনটি জসিমউদ্দিনের নাটক, গীতিনাট্য, মধুমালা, বেদের মেয়ে। আচ্ছা, গীতিনাট্য বুঝতে পারতেছো বিষয়টা? ধরো কাব্যনাট্য, নাট্যকাব্য, এখানে কোনটা কি বলতো, কাব্যনাট্য নাট্যকাব্য, কাব্যনাট্য কি, নাটক না কাব্য বলতো? কাব্যনাট্য আর নাট্যকাব্য, কাব্যনাট্য কি, কাব্যনাট্য হচ্ছে নাটক, লাস্টে কি আছে সেটা দেখবা। হ্যাঁ, নাটক কবিতার আকারে, নাট্যকাব্য কি, নাট্যকাব্য হচ্ছে কাব্য নাটকের আদলে। তাহলে আমরা কি কি বললাম জসিমউদ্দিন সম্পর্কিত, জসিমউদ্দিন সম্পর্কিত আমরা যেটা যেটা পড়েছি, ওনার প্রকৃত নাম পড়েছি, প্রকৃত নাম পড়েছি কি, বেনের মেয়ে না তো, এটা বেদের মেয়ে। আচ্ছা, ওনার ভ্রমণ কাহিনী বলা হয় নাই, ওনার ভ্রমণ কাহিনী হচ্ছে তোমার চলে মুসাফির আর হচ্ছে হলদে পরীর দেশে। ভ্রমণ কাহিনী আমি একটু লিখে দিচ্ছি, চলে মুসাফির আর হচ্ছে হলদে পরীর দেশে। আচ্ছা, তো ওনার সম্পর্কে আমরা কি কি বললাম, প্রথমত পড়েছি ওনার পৈতৃক নাম, সরি ওনার নাম না, জসিমউদ্দিন, জসিমউদ্দিন পড়েছি। তারপর জসিমউদ্দিনের জন্ম হচ্ছে কোথায়, ফরিদপুর, জন্ম হচ্ছে কোথায়, ফরিদপুর। প্রকৃত নাম বা পুরো নাম হচ্ছে জসিমউদ্দিন, মোল্লা অ্যাড হবে, আর কোনো পার্থক্য নাই, বানানো একই থাকবে। তারপর হচ্ছে যেটা পড়েছি, ওনার প্রথম কাব্য পড়েছি কি, রাখালি। শ্রেষ্ঠ কাব্য কি পড়েছি, শ্রেষ্ঠ কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। তারপর হচ্ছে তোমার উপন্যাস পড়েছি বোবা কাহিনী। তারপর হচ্ছে তোমার নাটক, নাটক পড়েছি পদ্মাপার বেদের মেয়ে মধুমালা। ঠিক আছে, এই তো সজন বাদিয়ার ঘাট, আর হচ্ছে তোমার গল্প গ্রন্থ বাঙালির হাসির গল্প, এগুলো তোমার ইউনেস্কো থেকে কি হয়েছে, অনুদিত হয়েছে। এই তো বেগম রোকেয়া, ইম্পর্টেন্ট, তথ্য খুব কম কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসে ওনার থেকে প্রশ্ন, তথ্য কম, তো তোমাদের মনে রাখার জন্য কি হবে, অনেক সুবিধা হবে। দেখো, ওনার জন্ম হচ্ছে 1800
সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে। তো উনি মূলত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার পৈতৃক নাম হচ্ছে রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন। তো ওনার হাজবেন্ডের নাম কি ছিল মনে আছে কারো? সাখাওয়াত হোসেন। এবং উনি বলতেন যে ওনার নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সৈয়দ সাখাওয়াত হোসেন ছিল ওনার হাজবেন্ডের নাম। এরপর থেকে উনি মূলত রোকেয়া বেগম থেকে কি হয়ে যান? রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক আছে, এখন আসো ওনার গ্রন্থগুলো দেখো কি কি। মতিচুর, সুলতানার স্বপ্ন, তারপর হচ্ছে পদ্মরাগ, অবরোধবাসিনী। এই মতিচুরে তোমার হচ্ছে প্রথম খণ্ড প্রকাশিত হয় 1904 সালে, আর মতিচুর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1922 সালে। আর প্রথম খণ্ডে তোমার 7টা রচনা রয়েছে, এগুলো তেমন আসে না। সেক্ষেত্রে তোমার যেটা আসে সেটা হচ্ছে ধরো একটা প্রবন্ধ, মতিচুর প্রবন্ধের মধ্যে ধরো সেই গ্রন্থের একটা প্রবন্ধ আসতে পারে, যেমন ধরো স্ত্রী জাতির অবনতি, এটা কে লিখেছেন? আমার কথাটা বুঝছো বিষয়টা? ধরো এখান থেকে একটা প্রবন্ধ তুলে দিতে পারে, স্ত্রী জাতির অবনতি কে লিখেছেন। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন হচ্ছে এটা তিনি নিজেই বাংলায় অনুবাদ করেছেন, এটার নাম হচ্ছে কি সুলতানাস ড্রিম। সুলতানাস ড্রিম, ঠিক আছে। তারপর হচ্ছে পদ্মরাগ, তারপর অবরোধবাসিনী। পদ্মরাগ হচ্ছে উপন্যাস, ঠিক আছে। তাহলে উপন্যাস হচ্ছে পদ্মরাগ। তো এভাবে আসতে পারে নিচের কোনটি উপন্যাস, বাকিগুলো কি ছিল? আচ্ছা, এখানে সুলতানাস ড্রিম হচ্ছে তোমার নকশাধর্মী রচনা, এটা মনে রাখবা। এগুলো মনে রাখলেই হবে। আর যে পত্রিকায় প্রকাশিত হয়েছে ওনার লেখালেখি নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি। মতিচুর হ্যাঁ মতিচুর লাড্ডু খুব মজা, আমার খুব মজা লাগে। নেক্সট আসো, উনি কে চেনো? ওনার থেকে খালি অল্প কয়েকটা তথ্য মনে রাখলেই হবে। উনি কে বলো তো, চেনো কিনা? না, 11 জনের মধ্যে আছে। উনি হচ্ছেন ফররুক আহমেদ। মনির চৌধুরী নাই তো 11 জনের মধ্যে। মনির চৌধুরী কেন পড়াবো? মনির চৌধুরী কালকে পড়াবো। ওনাকে বলা হয়ে থাকে ইসলামী রেনেসার কবি। ওনার কাব্যগ্রন্থগুলো দেখো, সাত সাগরের মাঝি, সিরাজুম মনিরা, আর কাব্যনাট্য হচ্ছে নোফেল ও হাতেম। এই একটা স্লাইড, আর কিছু নাই। দীনবন্ধু মিত্র। এনার্জি শেষ? কার কার এনার্জি শেষ বলো? আর না? আচ্ছা, একটু দেখি আমি, এক মিনিট। আচ্ছা, দীনবন্ধু কালকে পড়াই তাহলে, হ্যাঁ। দীনবন্ধু ছোট, পড়াই দিব। কয়েক লাইন আছে শুধু। দীনবন্ধু পরে কালকে রবীন্দ্রনাথ আর নজরুল থেকে শুরু করি। হ্যাঁ, দীনবন্ধুটা শেষ করে দিই। দীনবন্ধু শেষ করে দেই, নাহলে কালকে আবার এটা থেকে শুরু করলে আবার বিরক্ত লাগবে। কালকে থেকে ইয়া পড়াবো, রবীন্দ্রনাথ আর নজরুল পড়াবো, ঠিক আছে। দীনবন্ধু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেগুলো দেখো। দীনবন্ধু মিত্র, ওনার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র, ঠিক আছে। উনি নিজেই সেটা পরিবর্তন করে ওনার নাম রাখেন দীনবন্ধু। আর ওনার উপাধি হচ্ছে রায় বাহাদুর। তাহলে আমার আবার আসো, ওনার নাম আমরা জানি দীনবন্ধু মিত্র, পারিবারিক নাম গন্ধর্ব নারায়ণ মিত্র, উপাধি রায় বাহাদুর, এবং উনি নিজে ওনার পারিবারিক নামটা পাল্টে কি রাখেন? দীনবন্ধু। এবং উনি মধুসূদন দত্তের সমসাময়িক লেখক। মধুসূদন যখন লিখতেন তখন লিখতেন। তো এখানে আসো, নীল দর্পণ। নীল দর্পণ নাটকটা খুব বেশি ইম্পর্টেন্ট
এটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের নাটক। কি বলা হয়ে থাকে বলো তো? এটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের নাটক। কেন বাংলাদেশের নাটক? এটার অনেকগুলো কারণ আছে। কেন দেখো, এটি প্রথম নাটক, প্রথম বাংলা নাটক যেটা কোন ভাষায় অনুদিত হয়? ইংরেজিতে অনুদিত হয়, নীল দর্পণ। বাংলাদেশের নাটক এই কারণে বলা হয়, এটা পাবলিশড হয়েছে ঢাকায়, মঞ্চস্থ হয়েছে ঢাকায়। আর এটা সাহিত্যিক মূল্য থেকে মানে সামাজিক মূল্য বেশি। কিরকম? ধরো এটা যে লিখা হয়েছে, ধরো এটা খুব একবারে সাহিত্যিক মূল্য অনেক বেশি, অনেক ভালো লিখেছেন, বিষয়টার চাইতে যেটা হয় নীলদর্পণে যেহেতু তোমার নীলকরদের অত্যাচারের কথা উঠে আসছে, তখন এটা তোমার চারিদিকে খুব আলোড়ন তোলে এবং তোমার ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে যখন আলোচনা করা হয়, এরপর থেকে তোমার কি বন্ধ হয়? নীল চাষ বন্ধ হয়। যার কারণে বলা হয়ে থাকে এই নাটকের সাহিত্যিক মূল্য থেকে তোমার সামাজিক মূল্য বেশি। ঠিক আছে, এখন আসো। হ্যাঁ, এই নাটকটা তোমার নীলকরদের নিয়ে লেখা হয়েছিল। তো এটা বিশাল একটা ছদ্মনামে মূলত রচনা করা হয়েছিল এবং মাইকেল মধুসূদন দত্ত, এটা তোমার আছে কিনা দেখি, নাই। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত তোমার এ নেটিভ, এ নেটিভ ছদ্মনামে তোমার এই নাটকটা তিনি কি করেন? অনুবাদ করেন। হ্যাঁ, তবে এটা নিয়ে একটু ঝামেলা আছে যে আসলেই উনি করেছিলেন কিনা। এ নেটিভ ছদ্মনামে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর শিরোনাম দিয়ে অনুবাদ করেন এবং এই অনুবাদটা যখন তোমার প্রকাশিত হয় তখন স্বাভাবিকভাবেই নীলকরদের প্রতি খুব বেশি ইয়া হয়ে যায় সবাই, যে ঘৃণাটা ছড়িয়ে পড়ে। আর এক্ষেত্রে যেটা হয়, এই নাটকটা তোমার অভিনয় যখন করা হয় তখন মঞ্চের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে অভিনয়টা এত বেশি জীবন্ত ছিল, মানে নীলকরের অত্যাচারের বিষয় যখন নীলকর অত্যাচার করতে থাকে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? জুতা ছুঁড়ে মারেন। হ্যাঁ, জুতা ছুঁড়ে, এটা মূলত অভিনেতাকে ছুঁড়ে মারেন নাই, বুঝছো তো বিষয়টা? অভিনেতাকে ছুঁড়ে মারেন নাই। হ্যাঁ, মানে অনেক বেশি কি ছিল, এটা জীবন্ত ছিল। তাহলে আমরা কি কি মনে রাখবো এখানে? এখানে আমরা মনে রাখবো নীল দর্পণ কে অনুবাদ করেছিলেন সেটা মনে রাখবো, কোথায় প্রকাশিত হয়েছে, কোথায় পাবলিশড হয়েছে, কোথায় মঞ্চস্থ হয়েছে। আর এই বিষয়গুলো মনে রাখলেই তোমার মোটামুটি নীল দর্পণ হয়ে যাবে। একজন অভিনেতা, অভিনেতার নাম তো মনে নেই ভালো করে, অর্ধেন্দু শেখর এরকম কোনো কিছু একটা নাম হবে, একটু দেখে নিও, বইতে আছে। ঠিক আছে, না সে এটা খারাপ ভাবে কেন নিবে একজন, উনি তো তার মানে ভালো অভিনয় করছে, বুঝো নাই? নাটক কি কি লেখা? নবীন তপস্বিনী, এটা বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করেছেন। লীলাবতী, কমলে কামিনী, প্রহসন হচ্ছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এইগুলা থেকে আসে। জামাই বাড়ি, হ্যাঁ, ওনার প্রহসন থেকে প্রশ্ন আসে, একটু মনে রাখবা ভালো করে। সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এগুলো থেকে প্রশ্ন আসে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে যদি আসে যে দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক কোনটা, আমরা কোনটা বলবো? নীল দর্পণ বলবো। আর যদি আসে যে ওনার শ্রেষ্ঠ প্রহসন, ওনার শ্রেষ্ঠ প্রহসন হচ্ছে সধবার একাদশী। ঠিক আছে, এই তো শেষ। বাকিটুকু কালকে রবীন্দ্রনাথ, রবি ঠাকুর আর হচ্ছে কাজী নজরুল দিয়ে আগামীকাল শুরু হবে। এরপর 30-এর কবিরা আসবে, তারপর হচ্ছে অন্যান্যরা আসবে। তো কালকে প্রশ্ন তোমার এই 9 জন থেকে থাকবে। আর গদ্যের সূচনা মানে হচ্ছে গদ্যের যাত্রার প্রথম দিকের যেগুলো, সেগুলো থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই 9 জনের সাথে কি থাকবে? গদ্যের প্রাথমিক যাত্রা থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে সবাই অবশ্যই পড়ে ফেলবা, কারণ পড়া জমা রাখলে পরে আর পড়া হবে না। এখন ক্লাসে কি আসছে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। 150 জনের উপরে জয়েন করেছিল, শেষ পর্যন্ত 104 জন আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সবাই।
আর কারো কিছু জানার আছে?